আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আজকে যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিসংখ্যান। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো এই চ্যাপ্টারের ফুল একটা কম্প্যাক্ট একটা ফুল চ্যাপ্টারের নিয়ে কথা বলবো। সুতরাং এখানে দেখো পাশে আমি প্রায় 10টা টপিক লিখছি। এই 10টা টপিক যদি তুমি শেষ করতে পারো এই চ্যাপ্টারের 90 থেকে 95% কোয়েশ্চেন কিন্তু তুমি সলভ করতে পারবা। আর 5% কোয়েশ্চেন থাকে সংজ্ঞা। তো ওই সংজ্ঞাগুলো তুমি বইয়ে সুন্দর মতো পাবা, ওইগুলো পড়ে ফেলবা এবং কতে অর্থাৎ 2 মার্কের জন্য কিন্তু ওই সংজ্ঞাগুলো আসে। তো ওইগুলো তোমরা বাসায় নিজের উদ্যোগে পড়ে ফেলবা। আর এই যে 10টা টপিক আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দেব, এই 10টা টপিক যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো এই চ্যাপ্টার নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না। 10টা মার্ক তুমি তোমার পরীক্ষায় ইজিলি পেয়ে যেতে পারবা। তাহলে চলো আমরা শুরু করি আমাদের এই চ্যাপ্টারটা। শুরুতে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উপাত্তের পরিসর। দেখো, উপাত্তের পরিসরের যে নিয়মটা আমি যদি তোমাকে বলি যে 1, 2, 3 এরকম 10 পর্যন্ত যদি লিখি, 6, 7, 8, 9, 10, এই যে 10 পর্যন্ত লিখলাম, এইখান থেকে যদি আমি তোমাকে বলি যে উপাত্তের পরিসর নির্ণয় করো, সাপোজ যদি বলি, তাহলে তুমি কি করবা? অবশ্যই উপাত্তের পরিসরের সূত্রটা তোমার মাথায় থাকা লাগবে। মনে রাখবা উপাত্তের পরিসর কি। উপাত্তের পরিসরের সূত্রটা হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান কি? উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তাহলে মনে রাখবা উপাত্তের পরিসর হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস উপাত্তের সর্বনিম্ন মান প্লাস 1। কি প্লাস 1? এটা তোমরা কি করবা? খাতায় নোট করবা। তাহলে দেখো উপাত্তের পরিসর, তুমি এখানে দেখো এখান থেকে বললাম যে উপাত্তের পরিসর নির্ণয় করো, তাহলে তুমি এখানে কি বলবা? যে সর্বোচ্চ মান, উপাত্তের সর্বোচ্চ মান কত বলো? সর্বোচ্চ মান এখানে কত? দেখো তো 1 থেকে 10 পর্যন্ত আছে, 10 হচ্ছে সর্বোচ্চ মান, তাহলে লেখো 10। এবং উপাত্তের সর্বনিম্ন মান কি মান? সর্বনিম্ন মান কত বলো তো? 1 সর্বনিম্ন, তাহলে কত? 1 লেখো। এখন উপাত্তের পরিসর নির্ণয় করার সূত্র কি জানো? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তাহলে সর্বোচ্চ মান কত? 10। এখান থেকে মাইনাস কত দিবা? সর্বনিম্ন মান মানে 1, আবার কি করবা? প্লাস 1। তাহলে কত আসলো দেখো তো? 10 থেকে 1 চলে গেলে 9, 10 থেকে 1 চলে গেলে 9 এবং প্লাস 1, তাহলে কত? 10। তাহলে এই যে তোমার এই মানটা, এটা হচ্ছে উপাত্তের পরিসর। এখন বলতে পারো ভাই উপাত্তের পরিসর এই এই অঙ্ক মানে এই সূত্র দিয়ে আমরা কি করব? ওই যে তোমাকে বলে দেয় শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যার সারণী নির্ণয় করো, তখন তোমার ওই শ্রেণী ব্যবধান 5 ধরে তোমার শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে হয়। এবং শ্রেণী সংখ্যার সূত্র দেখো, আমার নেক্সট টপিক কি? আমার নেক্সট টপিক হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি তুমি দেখো। শ্রেণী সংখ্যা নির্ণয়ের যে সূত্র, সমান সমান কি লিখবা? উপাত্তের পরিসর ভাগ শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি যেটাকে বলে। তাহলে এখন বলো, এখন আমি যদি তোমাকে বলে দেই শ্রেণী ব্যবধান 5 ধরে, অর্থাৎ এই যে শ্রেণী ব্যবধান এটা 5 ধরে এখানকার যে শ্রেণী সংখ্যা সেটা নির্ণয় করো, পারবা? সে কিভাবে পারবা? দেখো তোমার পরিসর অলরেডি বের করে ফেলছো, প্রথমে কি উপাত্তের পরিসর লিখতে হবে, তারপর শ্রেণী ব্যবধান লিখতে হবে। তাহলে উপাত্তের পরিসর কত পাইছো? 10। আমি এখন প্রশ্ন বলে দিলাম যে শ্রেণী ব্যবধান 5 ধরে, শ্রেণী ব্যক্তি বা ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে তুমি কি বসাবা? এই যে এখানে যে মানগুলো আছে সেখান থেকে তুমি উপাত্তের পরিসর বের করছো, তাহলে কত? উপাত্তের পরিসর 10। আর শ্রেণী ব্যবধান কত ধরতে বলছে তোমাকে? অলরেডি বলে দিয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে, তাহলে নিচে বসাবে কি? 5। তাহলে তোমার শ্রেণী সংখ্যা কত আসবে বলো তো? 5 কে 10 দিয়ে ভাগ দিলে কত? 2। তাহলে 2। তাহলে শ্রেণী সংখ্যা কত আসছে বলো? এই যে শ্রেণী সংখ্যা কত আসছে? 2টা। শ্রেণী সংখ্যা কয়টা? 2টা। এখন বলতে পারো ভাই শ্রেণী সংখ্যা দিয়ে কি করব? ওই যে নেক্সট টপিক কি? গণসংখ্যা সারণী নির্ণয় করো। আমি বললাম যে এই যে এই মানগুলো যে আমি দিয়ে দিছি এগুলো থেকে গণসংখ্যা সারণী নির্ণয় করো।
তাহলে তোমার এই শ্রেণী সংখ্যাটা বের করতে হবে। তাই শ্রেণী সংখ্যা কত পাইছো? 2। কত ধরে? শ্রেণী ব্যবধান কত ধরছো? 5 ধরছো। তাহলে এখন বলো তো তোমার গণসংখ্যা সারণী নির্ণয় করার ইয়াটা কি, কনসেপ্টটা কি? দেখো তো আমি এখন সারণী আঁকাই। দেখো গণসংখ্যা সারণী আমার কিন্তু শ্রেণী সংখ্যা নির্ণয় আমি শিখাই ফেলছি। এখন তোমাকে আমি শেখাচ্ছি গণসংখ্যা সারণী নির্ণয়। তাহলে দেখো গণসংখ্যা সারণী, তোমার শ্রেণী সংখ্যা কত? 2টা। তার মানে 2টার বেশি ঘর তোমার লাগবে না। আবার তোমার শ্রেণী ব্যবধান কত ধরছো? 5 করে। তার মানে 1 থেকে 5, 6 থেকে 10, এরকমই তো জিনিসটা। তাহলে তুমি মাত্র লাগবে 2টা ঘর, তাহলে তোমার 4টা ঘর হইলেই হয়েছে। কি জন্য? উপরে লিখবা কি হেডলাইন, এরপর লিখবা কয়টা ঘর? 2টা ঘর হইলেই হয়। এরপর সবার শেষে কি লিখবা? মোট। তাহলে এখন দেখো তোমার দেওয়া আছে সংখ্যা আকারে, তাহলে নিশ্চয়ই ট্যালি আসবে। তো ট্যালিটা তোমাকে আঁকাইতে হবে। তো ট্যালিটা যখন আঁকাবা, দেখো কয়টা ঘর লাগবে? 3টা। এখানে কি লিখবা? শ্রেণী ব্যক্তি। এখানে লিখবা কি? ট্যালি। আর এখানে কি লিখবা? গণসংখ্যা। তাহলে এখন বলো শ্রেণী ব্যক্তি তুমি কত করে ধরছো? 5 ধরছো শ্রেণী ব্যক্তি বা ব্যবধান। তাহলে 1 থেকে 5, 5টা সংখ্যা। 1 থেকে 5, আরেকটা কি? 6 থেকে 10। এই 2টা শ্রেণীতে তুমি কি শ্রেণীর সংখ্যা পাইছো না? 2টা। তাহলে এখানে কয়টা শ্রেণীর সংখ্যা? 2টা। এবং ব্যবধান কত ধরছো? 5 করে ধরছো। তাহলে এদের মধ্যে ব্যবধান কত? 5 করে। এখন দেখো তোমার ট্যালি আঁকাইতে হবে, কারণ কি গণসংখ্যা নির্ণয় করতে হবে। এটা আমি কি নির্ণয় করতেছি? গণসংখ্যার সারণী। গণসংখ্যা সারণী। তাহলে ট্যালি নির্ণয় করো। দেখো এখানে 1 আছে একবার, তাহলে 1 কয়বার? দেখো 1 একবার, এই ঘরে আছে 1। 2 আছে কয়বার? দেখো তো একবার, তাহলে এখানে এই ঘরে। 3 আছে একবার, এই ঘরেই। 4 আছে একবার, এই ঘরেই। 5 আছে কয়বার? একবার, এই ঘরেই। তাহলে 5 হলে কি এই যে এরকম হয় না ট্যালিতে? আবার দেখো 6 থেকে 10, 6 একবার, 7 একবার, 8 একবার, 9 একবার, 10 একবার। তাহলে সবই কি একবার একবার করে আছে। তাহলে এখানে 6 থেকে 10 কি একবার একবার করে আছে। 6, 7, 8, 9, এই যে 10। তাহলে তো দেখো গণসংখ্যা কত কত পাইছো তুমি? এখানে 5 পাইছো, এখানে 5 পাইছো। তাহলে মোট গণসংখ্যা n সমান সমান, এই কি মোট মোট গণসংখ্যা n সমান সমান কত? n সমান সমান কত পাইছো? 10। তাহলে তোমার কয়টা আছে? 10টাই তো আছে। এই যে গণসংখ্যা সারণী আমি নির্ণয় করলাম, এটাই তোমার গণসংখ্যা সারণী। এখান থেকে তুমি এরকম সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে তুমি গণসংখ্যা সারণীটা এভাবে নির্ণয় করবা। তাহলে আমরা দেখো গণসংখ্যা সারণী কিন্তু অলরেডি শিখে ফেললাম। এখন এরকম থাকলে গণসংখ্যা সারণী কিন্তু আমরা পারতেছি, কিন্তু এখন কথা হচ্ছে এই গণসংখ্যা সারণী দেওয়াই থাকে প্রশ্নে। তো এই যে এরকম দেওয়া থাকে প্রশ্নটা, এখানে দেখো গণসংখ্যা অলরেডি দেওয়াই আছে, সারণী তো তুমি নির্ণয় করতেই পারো এখান থেকে। কিরকম? কয়টা ঘর আছে বলো তো? 1, 2, 3, 4, 5টা আছে। 6টা আগাইতে হবে। কয়টা আগাইতে হবে? মোট সহ 6টা। 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6টা আগাইলা। এখন দেখো তো এখানে দিবা শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, আর এখানে গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যক্তি কত থেকে কত? 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, তারপর হচ্ছে কি 16 থেকে 20। এখানে মোট লিখলা। এবং গণসংখ্যা দেখো তো কত দেওয়া? 3, 2, 5, 9। তাহলে n সমান সমান কত? 3, 2, 5, 5, 10, আর 9 হচ্ছে কত? 19। এরকম আর কি দাও। তো মনে করো যে এখান থেকে গণসংখ্যা সারণী তো এটা দেওয়াই, এটা তো সারণী হিসেবে দাও, কিন্তু এখান থেকে কি এইসব কোশ্চেন করবে যে গণসংখ্যা সারণী নির্ণয় করো? করবে না। এই গণসংখ্যা সারণীর সাহায্যে তোমাকে বলবে হয়তো বা প্রচুরক নির্ণয় করো, অথবা বলবে মধ্যক নির্ণয় করো, অথবা গাণিতিক গড়, অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই 4টা নিয়ম থেকে তোমার প্রশ্ন হবে। প্রচুরক, মধ্যক, গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এবং এইখান থেকে 3টা গ্রাফের অঙ্ক আসে। ঠিক, একটা হচ্ছে আয়ত লেখো, আরেকটা বহুভুজ, আরেকটা হচ্ছে কি অজীব রেখা। এখন তোমাকে জাস্ট খালি আমি এইসব স্যাম্পল দিয়ে বা একটা ছোটখাটো উদাহরণ দিয়ে বোঝাই দিব, কিন্তু বইয়ের যে প্রশ্নগুলো আছে এই ধারণা নিয়ে সেভাবে তোমরা সেগুলো সলভ করবা আশা করি। তাহলে দেখো মুছে দিলাম এগুলো। হ্যাঁ, আচ্ছা একটু পজ করো তো। আচ্ছা, তাহলে এখন আমাদের তো মোটামুটি গণসংখ্যা সারণী পর্যন্ত আমাদের বোঝা হয়ে গেছে। এখন প্রচুরক, মধ্যক আর গাণিতিক গড় আর সংক্ষিপ্ত গড়, এগুলো যত ম্যাথমেটিক্যাল, তাই এগুলো আগে শেষ করি, এরপর আমরা আয়ত লেখো, তারপর বহুভুজ, অজীব রেখাতে যাব। তো প্রথমেই প্রচুরক নিয়ে যদি বলি, দেখো একটা স্যাম্পল বা একটা এক্সাম্পল একটা দিলাম।
প্রথমে যদি আমি প্রচুরক নিয়ে কথা বলি, তাহলে প্রচুরকের একটা এক্সাম্পল এখানে এনেছি। দেখো যে এখানে শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া এবং বলা হয়েছে যে এই গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? তোমাদের প্রচুরক নির্ণয় করতে বলছে। তাহলে এখন প্রচুরক নির্ণয়ের সূত্র কি তোমরা নিশ্চয়ই জানো, যে বইয়ে সুন্দর করে লেখা আছে যে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা কিসের সূত্র বলতো? এটা হচ্ছে প্রচুরকের সূত্র। কিসের সূত্র? প্রচুরক। L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে এখন L তে কি, F1 তে কি, F2 তে কি, H তে কি, এগুলো তো জানা লাগবে, না হলে তো অঙ্ক তুমি সলভ করতে পারবা না। তাহলে শুরুতেই দেখো আমি এটা জাস্ট খালি সূত্রের ব্যাখ্যাটা দিচ্ছি, এরপর অঙ্ক করবো। এটা দেখো এখানে L তে কি, L হচ্ছে তোমার যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত, হ্যাঁ, সেই শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা দেখো তো এখানে একটা সারণী দেওয়া আছে, এখানে তুমি দেখো তো কোনটার গণসংখ্যা সবচাইতে বেশি। এই যে দেখতে পাচ্ছ এখানে সবচাইতে বেশি গণসংখ্যা কার? এই যে 12, এটাই তো সর্বোচ্চ গণসংখ্যা। তাহলে কোন শ্রেণীতে আছে? 61 থেকে 70। সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে, সেটাকে আমরা প্রচুরক শ্রেণী বলবো। এবং এর যে নিম্ন সীমা বলতো, 61 থেকে যদি 70 লিমিট হয়, তাহলে এর নিম্ন সীমা কত? এই যে 61, আর উচ্চ সীমা 70। তো তোমার চাইছে এটা কি? নিম্ন সীমা বলছে। তাহলে এখানে আমি যদি এখানে বলি L এর মান কত, এখানে L এর মান কত বলো তো? ওই যে 61, 61। এরপর বলো F1। আচ্ছা এখন দেখো F1 থেকে, F1 হচ্ছে তোমার যেই শ্রেণীতে প্রচুরক আছে, তার যে প্রচুরক আছে সেটার গণসংখ্যা এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগ। আচ্ছা বোঝা হয় না? দেখো বলি, যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস কি, মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা দেখো তো যে শ্রেণীতে প্রচুরক আছে বলছে, তার মানে কি 12, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এই শ্রেণী গণসংখ্যা কত? 12, এবং এর পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা 8। তাহলে এই F1 যদি তুমি নির্ণয় করো, ওই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এই যে 12 মাইনাস এর পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, অর্থাৎ পূর্ববর্তী শ্রেণী কোনটা? 51 থেকে 60। তাহলে এর গণসংখ্যা কত? 8। তাহলে 8 বিয়োগ, তাহলে F1 এর মান কত পাচ্ছ? এখানে 4। F1 কত পাচ্ছ? 4। ওকে ফাইন। এরপর আসে F2 তে কি, F2 টা হচ্ছে ওইটার মতোই, কিন্তু এর পরবর্তী, এখানে আমি বলছিলাম পূর্ববর্তী বলছি, কিন্তু এই F2 টা হয়ে যাবে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা দেখো যেই শ্রেণীতে প্রচুরক আছে তার গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। দেখো তো এটা যদি আমি নির্ণয় করি, তাহলে ওই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 12, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 9। এই 9টা বিয়োগ দেব, তাহলে কত? 3। F2 টাও পেয়ে গেল। এখন বলতে পারো ভাই H টা কি? H হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। ক্লিয়ার? তাহলে এখানে বলো তো এখানে শ্রেণী ব্যবধান কত আছে? 31 থেকে 40। দেখেই তো বলতে পারতেছো ভাই 10 ঘরের ব্যবধান আছে। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে 10 ঘরের ব্যবধান আছে। তার মানে এই H টা কত হবে? 10। তাহলে আমরা এই অঙ্কটা করি, আসো। L এর মান কত পাইছো? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 61, 61 প্লাস F1 এর মান কত? ওই যে 4 পাইছো, 4 ডিভাইডেড বাই F1 এর মান 4 প্লাস F2 এর মান কত পাইছো? 3 ইনটু H এর মান কত? H কত পাবা? ওই যে এদের কি শ্রেণী ব্যবধান কত করে আছে? 10। তাহলে এখানে বসাও 10। এখন ক্যালকুলেশন করো। 4 আর 3 কত? 7। 61 যোগ ভাঙাই 40 আর নিচে 7। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে কত হবে? 5 7 35, 6 7 42, কিন্তু তাহলে 5 7 35, 5 পয়েন্ট সামথিং হবে, তাই? আচ্ছা তাহলে দেখো এই যে এখন ক্যালকুলেশন করলে 61 তো থাকলোই, এই পাশে এটাকে এটা ভাগ করলে আসবে 5 পয়েন্ট কত? 7। তখন তোমার মান আসবে কত? 66.7। পাশে কি লিখে দিবা?
প্রায়। তাহলে প্রচুরক কত? 66.7। এটা হচ্ছে কি প্রচুরকের মান, কি প্রচুরকের মান। তাহলে প্রচুরক ইয়াটা পেয়ে গেলা, প্রচুরক পেয়ে গেলা, মানে 66.7টা সর্বোচ্চ বেশি আছে এই 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 ইয়াতে গণসংখ্যা সারণীতে। তাহলে প্রচুরক তো বের করতে পারলা। এখন আসো যে আমরা এই যে মধ্যক, প্রচুরক তো আমরা শিখে ফেলছি অলরেডি, তাহলে এখন মধ্যকে চলে আসো। মধ্যক দেখো এরকম একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে, বলছে যে মধ্যক নির্ণয় করো। তাহলে এখন মধ্যক নির্ণয় করতে তোমার সর্বপ্রথম মধ্যক নির্ণয় করতে তোমার সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে এর ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা সারণী লাগবে, সারণী লাগবে। তাহলে এখন ক্রমযোজিত গণসংখ্যা সারণী তোমরা নির্ণয় করতে পারো নিশ্চয়ই, আর না পারলে সমস্যা নেই, আমি দেখাচ্ছি। দেখো তো আগে সারণীটা আঁকাই। 1 2 3 4 5 6 7টা আছে। 2 3 4 5 6 7 1 2। তাহলে প্রথমত তুমি জানো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী, যেটাই দেখো শ্রেণী ব্যক্তি, তারপর হচ্ছে কি গণসংখ্যা, তারপর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখন শ্রেণীটা বসাও। কত? 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। এখন গণসংখ্যাগুলো বসাও। 3 10 18 25 8 6। এখন ক্রমযোজিত গণসংখ্যা কেমনে নির্ণয় করবে? এটা অনেকে পারো, অনেকে হয়তো বা পারো না। দেখো 3 আছে, 3 লিখে দিলাম। এর পরের সংখ্যাগুলো এর নিচেরটার সাথে যোগ হবে। 3 আছে, 3 পাইলাম, 3 এর সাথে 10 যোগ করলে কত? 13। এই যে লেখো এখানে 13। এই 13 এর সাথে আবার 18 যোগ করবা, তাহলে কত হবে? 13 এর সাথে 18 যোগ করলে হবে তোমার 31। এই 31 এর সাথে 25 যোগ করবা, তাহলে 25 যোগ করলে কত হবে? 56। এই 56 এর সাথে 8 যোগ করলে আসবে 64, আর এই 64 এর সাথে 6 যোগ করলে আসবে 70। তাহলে মোট গণসংখ্যা কত পাবা? হিসাব করে দেখো, মোট গণসংখ্যা পাবা 70। এখন তোমাকে বলছে মধ্যক নির্ণয় করতে, তাহলে প্রথমে সূত্রটা শিখতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা কেন লাগছে এটা এই সূত্র যখন ব্যাখ্যা করব তখন ঠিকই বুঝে যাবা। আচ্ছা, তাহলে এখন এখান থেকে তোমাকে মধ্যক নির্ণয় করতে হবে। তাই মনে রাখবা আগে আমার গণসংখ্যা নিয়ে কাজ করতে হবে। গণসংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে আগে, অথবা বিজোড় হোক, জোড় বা বিজোড় হোক, আগে তোমাকে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। তাহলে মধ্যক শ্রেণী নির্ণয়ের জন্য কি করবা? এটা নির্ণয়ের জন্য তোমার গণসংখ্যা দেখো কত আছে? 70। গণসংখ্যা কি জোড় না বিজোড় আছে? জোড় আছে, তাহলে n/2। তাহলে এই যে মধ্যক শ্রেণী বা মধ্যক, তুমি এখানে বলতে পারো মধ্যক শ্রেণীটা পরে আসবে, মধ্যক n/2। তাহলে দেখো তো n কত আছে? 70/2, 35 আসবে না? এই যে 35, এটা কি? এই তম পদ, 35তম পদ হচ্ছে মধ্যক। 35তম পদের মানটাই এই মধ্যক। তাহলে 35তম কোথায় আছে দেখো তো? 70টা যদি গণসংখ্যা হয় তাহলে 35টা কোথায় আছে? দেখো এখানে 3 আছে, এখানে 13 আছে, এখানে 31 আছে, তার মানে এখানে তো 35 নাই। 56, এটার মধ্যেই তো 35টা আছে। তাহলে তুমি মধ্যক শ্রেণীটা বলে দিতে পারতেছো না যে এইটা, বলতে পারতেছো না যে 48 থেকে 53 এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে তুমি লিখবা কি? মধ্যক শ্রেণী কত? 48 থেকে 53, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখন তোমার সূত্রটা কি? মেইন কথা সূত্রটা কি? তাহলে মধ্যকের সূত্রটা লিখে আগে। মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। সূত্রটা দেখে হয়তো তোমাদের কাছে অনেক বেশি ইয়া লাগতেছে যে কি ভাই এত কিছু কি, কিন্তু খুবই ইজি। দেখো এল কি একটু আগে তুমি প্রতিরোধ করতে যখন দেখছো যে এল হচ্ছে কি প্রতিরোধ শ্রেণীর নিম্ন সীমা, আর এখানে এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, মধ্যক শ্রেণীটা কত কত পাইছো? এই যে মধ্যক শ্রেণী কত পাইছো? 48 থেকে 53। তাহলে নিম্ন সীমা কত? এই যে 48। তাহলে এই এল এর মান কত বলো তো? এই পাশে লিখি, এল সমান সমান কত পাইছো? 48। এখন এই যে এন, এন তো এই যে দেখাইলাম গণসংখ্যা, এন কি গণসংখ্যা কত? 70। এরপর এফসি। আচ্ছা এফসি তে কি? আমি এখানে বাংলাটাও লিখে দিচ্ছি, এগুলা লিখে ফেলবা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এরপর এফসি তে কি? এফসি হচ্ছে
এই যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। আচ্ছা, মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী কোনটা? এই যে এটার যোজিত গণসংখ্যা কত? 31। তাহলে এফসি এর মান কত? 31। তাহলে আমি এই পাশে জাস্ট লিখতেছি যে এল সমান সমান কত পাইছি, এখানে এল সমান সমান কত পাইছি, এই যে নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 48, 48। এরপর আমি বলতেছি এফসি সমান সমান কত পাচ্ছি, তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা কত? 31। দেখো 31। এখন চলে আসো এইচ তে একটু আগেই বলে আসছি, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান কত বলো তো? এখান থেকে 30 থেকে 35, 30, 31, 32, 33, 34, 35। তাহলে কত? এইচ কত? 6। কত? এইচ কত? তাহলে এই এফএম থেকে বললাম মাত্র, এফএম থেকে বলছি যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তোমরা এই পুরোটাই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখন। ওকে, তাহলে এখন এই এফএমটা কত পাইছি বলো? এই এফএমটা কত? তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণী তো 48 থেকে 53, গণসংখ্যা কত? এই যে গণসংখ্যা, ক্রমযোজিত কিন্তু না, গণসংখ্যা, শুধু গণসংখ্যা। তাহলে 25 কত এখানে পাবো? 25। তাহলে এখন মুছে দিই সব। এখন তাহলে মধ্যক নির্ণয় পারবা না, এখন খালি মান বসাও। এল এর মান কত পাইছো? 48 প্লাস এন এর মান কত? ওই যে 70/2 মাইনাস এফসি কত পাইছো? ওই যে এফসি 31 ইনটু এইচ কত বলো? 6 ডিভাইডেড বাই এফএম তে কত পাইছো? 25। এখন এটাকে ক্যালকুলেশন করো। আচ্ছা, আমরা ক্যালকুলেশনটা করি। 48 প্লাস 35 হবে না, মাইনাস 31 ইনটু এইচ বাই 25, মানে কি 6/25। তাহলে হচ্ছে 35 থেকে 31 চলে গেলে কত? 48 প্লাস এখানে থাকবে কত? 4 ইনটু 6 ডিভাইডেড বাই 25 সমান সমান 48, 4 থেকে 24 প্লাস 24/25। এখন এটাকে ক্যালকুলেশন করো, 24/25। তাহলে এখানে 48 প্লাস এটাকে ভাগ করলে আসবে 0.96, 0.96, যেটা টোটাল মান আসবে কত বলো? টোটাল আসবে 48.96। এটা প্রায়, এটাই তাহলে কি তোমার, এটাই তোমার মধ্যক, এটাই কি মধ্যক, এই যে এই মানটা। আমাদের মধ্যকের মান কত পাইলাম তাহলে? 48.96 প্রায়। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের মোটামুটি অনেকগুলো টপিক শেষ, আমরা প্রায় প্রচুরক শেষ করলাম, মধ্যক শেষ করলাম, এখন আমরা গাণিতিক গড় দেখব। এই যে গাণিতিক গড়, এই গাণিতিক গড়টা এই সংক্ষিপ্ত পদ্ধতি গড় থেকে একটু ইজি, কিন্তু নাম কি দিছে দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, কিন্তু এটাই কিন্তু একটু মোটামুটি কঠিন এবং এটাই ম্যাক্সিমাম বোর্ডে আসে। তাহলে আমরা গাণিতিক গড়টা একটু শিখে ফেলি। এটা কিরকম? প্রথমেই তুমি কি করবা? গণসংখ্যা সারণীটা আঁকাবা, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, তাহলে 9টা ঘর হবে আর কি। 1 2 3 4 5 6 7 8, 9টা ঘর হয়েছে। তাহলে কি আঁকাবা? এখানে দেখো শ্রেণী ব্যক্তি। এখন মনে রাখবা, এই গণসংখ্যা সারণী থেকে যদি গাণিতিক গড় নির্ণয় করতে চাও, তোমার শ্রেণী মধ্যমানটা লাগবে। কারণ কি তুমি জানো, এফআই এক্স এর মানটা লাগে। তাহলে এফআই থেকে গণসংখ্যা, আর এক্সআই থেকে মধ্যমান, অর্থাৎ ওই যে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, যে শ্রেণীটা আছে ওই শ্রেণীর মধ্যমান দেখাচ্ছি। ওই তাহলে এখানে মধ্যমান লিখবা, এখানে গণসংখ্যা লিখবা, এবং এখানে কি এফআই এক্সআইটা বের করবা। কি বের করবা? এফআই এক্সআইটা বের করবা। তাহলে লেখো এখানে শ্রেণী ব্যক্তি, মধ্যমান কি এক্স আই, আর গণসংখ্যা দেখি এফ আই। তাহলে এখন দেখো তো শ্রেণী ব্যক্তি কত দাও? 25 থেকে 34, লেখো 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে
54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94। গণসংখ্যাগুলো লিখে ফেলো। 5, 10, 15, 20, 30, 16, সর্বশেষ কি 4। এখন মধ্যমান নির্ণয়। মধ্যমানটা কিভাবে নির্ণয় করবা? জাস্ট খালি মনে রাখবা যে এই যে শ্রেণীটা আছে এটার সর্বনিম্ন মান যোগ সর্বোচ্চ মান কত, 34 ডিভাইডেড বাই 2। এটা দিয়ে মধ্যমানটা বের করবা। দেখো তো 25 আর 34 যোগ করলে কত হয়? তাহলে 25 এবং 34 যোগ করলে হয় কত বলতো? 59। 59 এটাকে দুইটা ভাগ করলে কত হয় জানো? এই যে 59/2 এটাকে ভাগ করলে হয় 29.5। কত হয়? 29.5। তাহলে এটা মধ্যমান কত? 29.5। তাহলে 35 থেকে 44, দেখো তো এইটা যদি 29.5 হয়, পরেরটাও তো সেম সিমিলার ব্যবধান, তাহলে কি 35 থেকে 44 এটারও কি 39.5 হওয়ার কথা। হিসাব করে দেখো তুমি ওই এই সূত্র দিয়ে 39.5। 45 থেকে 54 সেম 49.5, 59.5, 69.5, 79.5, 89.5। আচ্ছা, এখন শ্রেণী মধ্যমানও পেয়ে গেছে। এখন এফ আই এক্স আই কি তুমি জানো না যে দুইটা গুণ অবস্থায় আছে? তাহলে মধ্যমান আর শ্রেণী মধ্যমান আর গণসংখ্যা কি করবা? গুণ করবা। গুণ করে এইখানে মানগুলো বসাবা। কি করবা? গুণ করে মানগুলো বসাবা। তাহলে প্রথমটা আমরা গুণ করি যে 29.5 ইন্টু 5, তাহলে কত হয়? 29.5 ইন্টু 5 হচ্ছে 147.5। এরপর 39.5 কে গুণ করবা কত দিয়ে? 10 দিয়ে, তাহলে 395। এরপর 49 কে গুণ দিবা কত দিয়ে? 15, 742.5। এরপর 59.5 ইন্টু কত? 20, তাহলে হচ্ছে 1190। এরপর 69.5 ইন্টু 30, 2085। এরপর আসো 79.5 ইন্টু 16, 16 নাকি 6, 79.5 ইন্টু 16, এটা হচ্ছে কি 16, 16 তাহলে কত আসে? 16 তাহলে এটা আসে 1272। এরপর 89.5 ইন্টু কত? 4, 358। ওকে, তাহলে এখন দেখো তুমি এফআই এক্স আই নির্ণয় করে ফেলছো। এখন তোমার এটা মোট লাগবে, টোটালটা লাগবে, এবং এই গণসংখ্যার মান এই যে এনটা টোটালটা লাগবে। এটা মোট কথা হচ্ছে এখানে মোট। তাহলে এখন তুমি সবগুলোকে যোগ করবা। কি করবা? সবগুলোকে যোগ করবা। তাহলে সবগুলোকে যদি তুমি যোগ করো তাহলে কত আসবে? 6190। 6190 আসবে। কিসের মান? এফ আই এক্স এর মান। এখন গণসংখ্যা সারণী থেকে যে গাণিতিক গড় নির্ণয় করতে বলছে, গাণিতিক গড়ের সূত্র তো জানতে হবে। তাহলে গাণিতিক গড়ের সূত্রটা লিখি। তাহলে গাণিতিক গড়ের সূত্রটা কি? দেখো, x সমান সমান, গাণিতিক গড় x সমান সমান সামেশন অফ এফ আই এক্স আই, অর্থাৎ এই এফ আই এক্স এর কি সবগুলো যোগফল ডিভাইডেড বাই n। ক্লিয়ার? এটাই হচ্ছে তোমার গণসংখ্যা সারণী থেকে গাণিতিক গড় নির্ণয়ের যে সূত্রটা। তাহলে এফ আই এক্স এর মান কত পাইছো বলো তো? এই যে 6190 ডিভাইডেড বাই n এর মান কত বলো তো? এই যে দেখো, যোগ করো। 5 10 15, 15 15 30, 30 আর 20 কত? 50, 50 আর 30 কত? 80, 80 আর 16 কত? 96, আর 4 হচ্ছে কি 100, তাহলে 100। তাহলে 100 দিয়ে কি করবা? ভাগ দিবা, তাহলে গাণিতিক গড়ের মানটা পেয়ে যাবা। তাহলে 100 দিয়ে ভাগ করলে তোমার কত আসবে? 61.9। 61.9 এটাই হচ্ছে প্রায়, লিখে দাও,
এটা হচ্ছে তোমার গাণিতিক গড়। এটা কি? এটাই হচ্ছে গাণিতিক গড়। তাহলে তোমার এফআই এক্সআই বের করতে হবে এবং এর মান তোমার জানা আছে, অর্থাৎ তুমি মোটটা নির্ণয় করে ফেলবা এবং এই যে তোমার গণসংখ্যা সারণীটা হবে এরকম। গাণিতিক গড়ের গণসংখ্যা সারণী হবে এরকম। তাহলে এটাই কি? এটাই তোমার অ্যান্সার। তাহলে আমাদের গাণিতিক গড়টাও হয়ে গেল। তো মোটামুটি আশা করি তোমরা পারবা এখন থেকে। এরপর দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এইটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছরে গাইড অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটাই ম্যাক্সিমাম টাইম দিচ্ছে তোমাদের প্রশ্নে। সুতরাং এই টাইপটা তোমাদেরকে বেশি ভালো করে বুঝতে হবে। যদি বলে সংক্ষিপ্ত, কিন্তু আসলে কি সংক্ষিপ্ত না, একটু বিস্তারিত। আচ্ছা দেখো, ওকে, তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আগে আমাদেরকে সারণীটা আঁকতে হবে এবং সারণীটা আমাদের লেখার জন্য দেখো আমি এই সাইডে 5টা নিছি ঘর, আর এই নিচের দিকে আমি কয়টা নিলাম? এখানে আমার যতগুলো দেওয়া আছে তার থেকে একটা বেশি। তাহলে এখন আমি কি প্রথমে কি লিখবো? শ্রেণী ব্যক্তিটা লিখে নিব। 25 থেকে 34, 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84 এবং 85 থেকে 94। আশা করি বুঝতে পারতেছি। এরপর এখন এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবা, তার জন্য কিন্তু মধ্যকটা লাগবে। মধ্যমানটা লাগবে। কি লাগবে? মধ্যমান, যেটা আমরা বলতেছি এক্স আই। তাহলে এটা মধ্যমান আমরা কত পাইছিলাম বলতো? ওই যে আগের অঙ্কটা নিয়ে কিন্তু আমি করতেছি। তাহলে আগের অঙ্কে আমরা মধ্যমানটা কত পাইছিলাম? 29.5 এবং 39.5, 49.5, 59.5, 69.5, 79.5, 89.5, তাই না? এরপর দেখো আর কি লাগবে। এখন তোমাদের গণসংখ্যাটা লিখতে হবে। এটা কি? এফআই। তাহলে গণসংখ্যা কত দেখো তো? 5, 10, 15, 20, 30, 16, 4। এরপর ধাপ বিচ্যুতি। তাহলে তোমার এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য ধাপ বিচ্যুতিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা বোঝা, ধাপ বিচ্যুতি কি। দেখো ধাপ বিচ্যুতিটা আমি বোঝাই দিচ্ছি। ধাপ বিচ্যুতি, এই ধাপ বিচ্যুতিকে আমি প্রকাশ করতেছি ইউআই দিয়ে, যেটার মান হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। এখন এইচ তো তোমরা অলরেডি বুঝেই যাচ্ছ যে এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, আর এক্স আই তো এটা অলরেডি বোঝা গেছে যে এটা হচ্ছে কি? মধ্যমান। কিন্তু এ থেকে এটা তো তোমাদের জানা নাই, এবং ইউআই কে তো বুঝছো ধাপ বিচ্যুতি। তাহলে আমরা এইখানে লিখবো ধাপ বিচ্যুতি। এখানে কি লিখবো? ধাপ বিচ্যুতি। ইউআই। তাহলে এই ধাপ বিচ্যুতি, এই এতে কি জানো? এতে হচ্ছে তুমি একটা সুবিধাজনক মান ধরে নিবা, তাও ওই মধ্যমান থেকে। কোন মান থেকে? মধ্যমান থেকে সুবিধাজনক একটা মান তুমি ধরে নিবা। সাপোজ তুমি সুবিধাজনক মান ধরলা কোনটাকে? ধরো যে এই শুরুর দিক থেকে মাঝামাঝি একটা মান এবং শেষের দিক থেকে মাঝামাঝিতে একটা মান। তাহলে দেখো তো এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। তাহলে 3, 3, 6টা, আর মাঝখানে একটা অলরেডি তুমি বুঝে যাচ্ছে যে কোনটাকে নিতে হবে। তাহলে তুমি দেখো 1, 2, 3 এবং এখানে 1, 2, 3 শেষের দিকে আছে। মাঝামাঝি থেকে আছে 59.5, মধ্যমানটা আছে। তাহলে এইটাকে তুমি এ ধরে নিবা। কি ধরে নিবা? এইটাকে তুমি এ ধরে নিবা। কি ধরে নিবা? এ। এটাকে তুমি এ ধরে নিবা। তাহলে এর মান এখানে কি পাইতেছো? 59.5। আর এক্স আই তুমি ধরছো মধ্যমান, এবং এইচ থেকে শ্রেণী ব্যাপ্তি মানে শ্রেণী ব্যবধান এখানে যত আছে। তাহলে তোমাকে যদি আমি বলি, তাহলে প্রথমটার ধাপ বিচ্যুতি বের করো। এই প্রথমটার এই শ্রেণীর, তাহলে দেখো এই শ্রেণীর ধাপ বিচ্যুতি যদি আমি বের করি, এক্স আই মধ্যমান কত পাইছি? 29.5। দেখো 29.5 মাইনাস এর মান কত ধরছি? 59.5। দেখো 59.5 ডিভাইডেড বাই এইচ কত? দেখো তো শ্রেণী ব্যক্তি 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, অর্থাৎ 10 ঘরের। তাহলে 10। তাহলে এখানে এবার ক্যালকুলেশন করে দেখো, 59 থেকে 29 চলে গেলে কত থাকে? 30 না? আর 0.5 তো চলে যাবে, তাহলে 30 থাকবে ডিভাইডেড বাই কত? 10। 30 কি প্লাস থাকবে না মাইনাস? দেখো তো এখানে এটা প্লাস ছিল, আর মাইনাসের সংখ্যাটা তো বেশি, তাহলে এখানে কি মাইনাস হবে? তাহলে -3 পাচ্ছ না? তাহলে এখানে কি বসাবা? -3। এরকম ভাবে তুমি মনে রাখবা, এটা হচ্ছে সবথেকে সহজ নিয়ম। যেটাকে এ ধরছো সুবিধাজনক মান, সেটাকে দিবা 0, উপরের দিকে গেলে হবে মাইনাস, নিচের দিকে দিবা কি? প্লাস। তাহলে উপরের দিকে মাইনাস নাও, -1, -2, নিচের দিকে কি যাবা? প্লাস। তাহলে +1, 2, এই 3 পর্যন্তই তো গেছে, তাই না? এখন তুমি এইখানে কি বসাবা? এফআই ইউআই।
এফ আই ইউআই বসাবা। তাহলে এফ আই কি কি আছে, 5 আছে, আর ইউআই কি আছে দেখো, -3 -2। তাহলে এগুলো কি এফ আই ইউআই কি করবা, গুণ করবা, গুণ করবা। দেখো তো 3 5 15, -15 না +15, -15, 10 দুগুণে 20, +20 না -20, -20, প্লাসে মাইনাসে মাইনাস, 15 কে মানে 15 × 1 15 মাইনাস, এবং 0 দিয়ে 20 গুণ করলে 0ই, এবং এই যে 30 কে 1 দিয়ে গুণ করলে 30, 16 কে 2 দিয়ে গুণ করলে 32, আর 4 কে 3 দিয়ে গুণ করলে 12। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে মোটটা লিখবা, টোটাল যে মানটা পাবা সেটা লিখবা। তুমি 30 প্লাস আছে, 32 প্লাস আছে এবং 12 প্লাস আছে, এই তিনটাকে যোগ করলে কত পাবা, এই তিনটাকে যোগ করলে পাবা 74। কত পাবা, 74 পাবা। এবং এই যে মাইনাস যেগুলো আছে এগুলোকে যোগ করলে কত পাবা, মাইনাস কত, 35, আর এখানে 15, তাহলে 50 -50 পাবা। তাহলে 74 থেকে -50 করলে কত হবে বলো তো, কত হবে, 24 হবে। কত হবে, 24। তাহলে এখানে টোটাল কত পাচ্ছ, 24, প্লাস না মাইনাস, প্লাস, যেহেতু প্লাসের মানটা বেশি আছে। এখন দেখো তুমি এগুলো পেয়ে গেছো। এখন তোমাকে বলছিলাম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা লাগবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সূত্রটা কি, এক্স এর উপর বার। ওকে, সূত্রটা কি বলো, a প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইনটু কি এইচ। তাহলে বলো, এখন বলো। তাহলে এখন এর মান কত ধরছিলাম, ওই যে 59.5, এটাকে লেখো 59.5 প্লাস এফআইইউ এর মান কত ধরছি, এই যে এফআইইউ এর মান কত আসছে 24 ডিভাইডেড বাই এন এর মান কত বলো তো, এই যে গণসংখ্যা এন সমান কত পাইছিলাম, 100 না, একটু আগে আমরা নির্ণয় করছিলাম না 100, তাহলে 100 ইনটু এইচ, এইচ এর মান কত বলো তো 10। তাহলে এই 10 কে 10 দিয়ে কাটো 10, তারপর হচ্ছে কি এই 10 দিয়ে এই 24 কে কাটলে হয় কত জানো, 59.5 প্লাস 2.4, তাহলে তোমার কত আসে দেখো তো, 61.9 আসে না। তাহলে ওই যে গাণিতিক গড় পাইছিলা আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, দেখো তো মানটা কি সেম আসছে না। তার মানে কি এই সূত্রেও খাটে, ওই সূত্রেও খাটবে, কিন্তু তোমাকে যদি প্রশ্নে বলে দেয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলে এই সূত্র দিয়ে করবা, আর যদি বলে গাণিতিক গড় নির্ণয় করো, তাহলে ওই যে আমি শিখাইলাম একটু আগে ওই সূত্র দিয়ে করবা। মান কি সেমই তো আসছে, তাই না। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ছিল। ওকে, আজকের লাস্ট টপিক এই 3টা গ্রাফের অঙ্ক। তাহলে আমাদের অলরেডি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমাদের শেষ। এখন এই 3টা গ্রাফের অঙ্ক জাস্ট আমাদের আছে, এগুলো শেষ করলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার নিয়ে আমাদের কার্যক্রম শেষ। তাহলে দেখো এই চ্যাপ্টারের লাস্ট 3টা জিনিস, এখানে আমি একটা প্রশ্ন দিয়ে আমি 3টা জিনিস বোঝানোর চেষ্টা করব। এই একটা প্রশ্ন দিয়ে আমি তোমাদেরকে এই 3টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখো, যদি তুমি আয়তলেখা অঙ্কন করতে চাও তাহলে তোমার কি কি লাগবে। আয়তলেখা অঙ্কন করতে তোমার লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি বা শ্রেণীসীমা। হ্যাঁ, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে। আচ্ছা, তাহলে দেখো আয়তলেখা অঙ্কন করতে তোমার শুধুমাত্র অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা লাগবে, এবং এই যে বহুভুজ অঙ্কন করতে তোমার লাগবে কি, শ্রেণী মধ্যমানটা লাগবে। আর এই যে অজীব রেখা, এটা আঁকতে তোমার কি কি লাগবে, এই অজীব রেখাটা আঁকতে তোমার লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো আমি শুরুতে এটা আয়তলেখা অঙ্কন করার চেষ্টা করি। দেখো প্রথমে নিলাম শ্রেণীব্যক্তি, তারপর হচ্ছে কি নিব, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এরপর নিব কি গণসংখ্যা। দেখো 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 50, 60, 61 থেকে 65, 66 থেকে 70। তাহলে এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তুমি কিভাবে নির্ণয় করবা, মনে রাখবা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করার জন্য এই 46 থেকে 0.5 কম নিবা এবং 50 থেকে 0.5 কি বেশি নিবা। তাহলে এখন তুমি 56 থেকে 0.5 কম নিলে 45.5 না, আর 50 থেকে 0.5 বেশি নিলে তাহলে কি 50.5 না। সেম এখানে কি 50.5 থেকে 55.5 হবে। আবার এখানে 55.5 থেকে, কারণ কি 56 ছিল, এখান থেকে 0.5 কম নিছো, আবার 60 থেকে 0.5 বেশি নিবা, তাহলে 60.5 থেকে 70 কত, 65.5 থেকে 70.5 নিয়ে নিলা। এখন গণসংখ্যাগুলো লিখে ফেলো, 5, 10, 20, 15, 10, এন টোটাল কত
15, 20 হচ্ছে কত 35, আর 15 হচ্ছে 50, আর 10 হচ্ছে 60। এর মান কত 60। এখন তুমি আয়তলেখা অঙ্কন করবা, এই যে x অক্ষ y অক্ষ বরাবর এবং x অক্ষ বরাবর কি দাগ নাও। এখন এখানে প্রতি ঘরকে যদি তুমি এক ঘর করে ধরো, এতটুকু তুমি মনে করো এরকম দিলা, মানে কি এতটুকু তোমার ওই যে 45.5 এটা আগ পর্যন্ত এতটুকু চলে গেছে, কারণ এখান থেকে তুমি 45.5 নিবা এবং শেষ সীমা কত 55.5, তাহলে 10 ঘর পর 55 পয়েন্ট কত 5। এরপর বাকিগুলা বসা, 55.5 থেকে 55, 50.5 থেকে 55.5, তারপর 55.5 থেকে 60.5, এরপর 60.5 থেকে 65.5, এইভাবে সবগুলো বসা 65.5 থেকে 70.5। এখন কথা হচ্ছে দেখো গণসংখ্যাগুলো বসাবা কিভাবে। মনে করো 45 এ যে গণসংখ্যা 5 আছে, এখানে লেখো 5, এখানে ধরো 5 ঘর করে নিলা, 5, 10, 15, 20, হ্যাঁ নিলা, এই পর্যন্ত নিলা। তাহলে 55.5 এই পয়েন্টে তোমার গণসংখ্যা কত 5, তাহলে লেখো 5 এই পর্যন্ত নাও, এবং এটা কোন পর্যন্ত যাবে এই যে 50.5 শেষ সীমা পর্যন্ত। এরপর দেখো 55 পয়েন্ট থেকে শুরু হয়েছে কত 10 গণসংখ্যা, তাহলে 10 এ দাও, এটা যে শেষ হবে 55.5 এ। এরপর 55.5 এ দেখো তো কি শুরু হয়েছে 20, তাহলে এখানে কি 20 নিবা, এই যে 20। এরপর এই 20 কত 60.5 পর্যন্ত গেছে, এরপর এই 60.5 থেকে 65.5 পর্যন্ত কত 15, তাহলে এই যে এই 65.5 কোথায় এটা 15 কোথায় এই যে এই জায়গায়। তাহলে এখন এরপর লাস্ট 65 থেকে 70 হচ্ছে 10, তাহলে এই 10 পর্যন্ত নাও। এই এখন তুমি বিন্দুগুলো কি করবা যোগ করবা, এই যেভাবে এটার সাথে এটা শেষ পয়েন্টে, এবং এই যে সব টুকরে এবং এটা এটা পুরাটা কি করবা আগে যোগ দিবা। এরপর এখান থেকে শুরু হয়েছিল না এই যে এই পর্যন্ত 50.5 থেকে 15, এরপর এই। তাহলে দেখো এটা কি, এটা একটা আয়তলেখা অঙ্কন হলো। এটা কি অঙ্কন হলো আয়তলেখা, এই পুরোটা কি একটা আয়তলেখা। তাহলে তুমি আয়তলেখার জন্য তোমার কি কি লাগতেছে, শুধুমাত্র এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বা শ্রেণী সীমা এই জিনিসটা লাগতেছে, এছাড়া কি আর কোনো কিছুর দরকার আছে, দরকার নেই। এরপর চলে আসো আমরা এই বহুভুজ অঙ্কনটা শিখে ফেলি। আচ্ছা, তাহলে বহুভুজের জন্য কি লাগবে আমরা বলছিলাম শ্রেণী মধ্যমানটা লাগবে। তাহলে শ্রেণী মধ্যমানটা বের করি, মধ্যমান। আচ্ছা 46 থেকে 50 আমি কি শিখাইছিলাম যে 46 প্লাস 50 ডিভাইডেড বাই 2, উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে দুইটা ভাগ দিলে তার কি মধ্যমানটা বের হবে। তাহলে কত হবে দেখো তো 50 আর 46, তাহলে 96 ডিভাইডেড বাই 2 কত হবে বলো। 96 কে 2 ভাগ করলে কত আছে 45, 45, 90, 48, 48, 96, হ্যাঁ। তাহলে তোমার কত আসবে 48। তাহলে শ্রেণী মধ্যমান কত পাইলা 48। তাহলে এই মধ্যমান কত বলো 48। তাহলে এখানে 51 থেকে 55 নিশ্চয়ই এখানে কত হবে 53, এখানে হবে 58, তারপর এখানে হবে 63, 68। তাহলে মধ্যমানগুলো পেয়ে গেলাম। এখন দেখো আমার আবার সেই গ্রাফ আঁকাই, এই বিন্দুগুলো আবার দিই 46 থেকে 50, তাহলে এই পর্যন্ত ধরো 45 পর্যন্ত আছে, এখানে 46 শুরু হয়েছে, সর্বশেষ কি 50, তারপর 50 থেকে 51 থেকে 55 দেখো 55, তারপর হচ্ছে 60, তারপর 65, তারপর সর্বশেষ শেষ কি 70। এখন দেখো তো এই 46 থেকে কি শুরু হয়েছে, বা এখানে তুমি 45 দাও, 45 এর এখান থেকে কি শুরু হয়েছে বলো তো মধ্যমান কত 48 এ। তাহলে তোমার এই বিন্দুটা 48 এ যাবে, 45, 46, 47, 48 মাঝামাঝিতে। তাহলে এখানে কত বলো তো গণসংখ্যা 5, তাহলে এখানে এদিকে 5, 10, 15, 20 পর্যন্ত লিখলাম। তাহলে এই যে এখানে 45 এ কত বলতো 5 গণসংখ্যা, তাহলে এই যে 48 এ যাবে, এটা কি মধ্যমান নিয়ে কাজ করবা, তাহলে কোথায় যাবে এই যে 5, এই মধ্যমানে এই 5টা গণসংখ্যাটা বসবে, এই জন্যই মধ্যমানটা আমরা বের করে নিছি। তাহলে 48 এ এই বিন্দুটা বসবে। এরপর 50 থেকে 55 এ দেখো তো মধ্যমান হচ্ছে 53, তাহলে এটা কত 10, এই মধ্যম বিন্দুতে যায় 53 তে যায় এই 10টা বসবে। আবার 55 থেকে 60 কত বলতো, এই যে 55 বা 60 পর্যন্ত এই 20, তাহলে এই 50 কত মাঝামাঝি মান কত 58, তাহলে এটা মাঝামাঝি মানে আমরা কত বসাবো 20 নাকি, তাহলে এই যে 20, তাহলে এই যে 20। এরপর দেখো যে 58 থেকে মানে 56 থেকে 60 পর্যন্ত শেষ, এরপর 61 থেকে 65 এই এটার মাঝামাঝিতে কত আসছে তোমার 63, যেটা গণসংখ্যা হচ্ছে 15, তাহলে 15 এ দাগটা দাও।
এরপর 65 থেকে বা বলতে পারো 66 থেকে 70 পর্যন্ত কত আছে? মধ্যমান হচ্ছে 68, যেটা গণসংখ্যা আছে 10। তাহলে হচ্ছে যে 10-এ রাখতে দাও মাঝামাঝিতে। তাহলে এখন তুমি যোগ করো এখান থেকে 55 থেকে 45 থেকে এইভাবে। এটা কি ফ্রি হ্যান্ডে করবা? কি হ্যান্ডে? ফ্রি হ্যান্ডে করবা, স্কেল ব্যবহার না করে। তাহলে এই যে আঁকাইলা, এরপর আবার নিচের দিকে নামবে, আবার নিচে নামবে এবং সর্বশেষে কি এই পর্যন্তই যাবে। এটাই তো ছিল। সর্বশেষে যা কি এটা তুমি এখানে ক্লোজ করে দিতে পারো। তাহলে দেখো এই যে একটা চিত্র আঁকাইলা, এটা কি? এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আচ্ছা, তাহলে এখন আসো আমরা গণসংখ্যা বহুভুজ আয়তলেখ শেষ, এখন আমাদের সর্বশেষ হচ্ছে অজীব রেখা। অজীব রেখার জন্য আমার কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে আমার এখানে জাস্ট খালি ক্রমযোজিত গণসংখ্যাটা লিখে ফেলি। তাহলে গণসংখ্যা কি কি ছিল? 5, 10, 20, 15, 10 ছিল। তাহলে এখন ক্রমযোজিত গণসংখ্যা কত হবে? 5, 5ই থাকবে শুরুতে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কত ছিল? 5, 5 থাকবে এবং পরে 5-এর সাথে 10 যোগ হবে 15, 15-এর সাথে 20 যোগ হলে কত? 35, 35-এর সাথে 15 যুক্ত হলে কত? 50, 50-এর সাথে 10 যোগ হলে 60। এখন তুমি আবার সেই এক্স আর ওয়াই অক্ষ নিয়ে আবার সেই অঙ্কগুলো করো। এখন মানগুলো বসাও। এই পর্যন্ত ধরো 45 পর্যন্ত চলে গেছে, এখানে 46 বা 45 থেকে ধরো 50 পর্যন্ত যাবে, 50, 55, তারপর হচ্ছে 55 থেকে 60, 60 থেকে 65, এই 65 থেকে 70। ঠিক আছে, ধরে নাও। এরপর তোমার এখন এখানে 5, 10 এভাবে নিলে হবে। হ্যাঁ, 5, 10, 60 পর্যন্ত দিতে হবে। এখন কি ক্রমযোজিত সংখ্যার কাজ, এখানে কিন্তু এই গণসংখ্যার কাজ না। এখানে কি বসবে? ক্রমযোজিত গণসংখ্যাটা বসবে। তাহলে 50, তারপর ধরো 10, তারপর 15, তারপর হচ্ছে 20, এভাবে তোমার 60 পর্যন্ত যাইতে হবে উপর পর্যন্ত। তাহলে আমি এখানে 10 করে নিই, ঠিক আছে? 10 করে নিই, 10, 20, 30, 40, 50, 60। ঠিক আছে, এখন 45 থেকে 50 দেখো তো কত আছে? 5। তাহলে এই যে 5 অর্ধেক মাঝামাঝিতে। এখন মাঝামাঝিতে নিব না শুরুতে নিব? শেষ বিন্দুতে নিব। অজীব রেখাতে কি করতে হবে? শেষ বিন্দুতে, সর্বশেষ সীমায় নিতে হবে। তাহলে কত দেখো তো? 46 থেকে 50, 50 বিন্দুতে নিতে হবে। কোথায় নিতে হবে? 50 তে নিতে হবে। কত নিতে হবে? 5। তাহলে এই যে 5 নিলাম। 50 তে কত নিলাম? 5 নিলাম। এরপর 55 এ সর্বশেষ বিন্দুতে কত? 15। ক্রমযোজিত কত? 15। তাহলে 15 নিতে হবে। তাহলে এখানে 15, এই যে এই মাঝামাঝিতে। এরপর 55 থেকে সর্বশেষ বিন্দু কোনটা? 60, যেখানে হচ্ছে 35। তাহলে 35 নাও, এই যে 35। এরপর 60 থেকে 65, লাস্ট বিন্দু 65, এখানে সর্বোচ্চ কত? 50। তাহলে হচ্ছে কত? 65 এ কত? 50, এই যে এই বিন্দুতে। এরপর 65 থেকে 70 কত? 60। তাহলে এই যে 70 বিন্দুতে কত নিবা? 60, এই যে 60। এখন তুমি এগুলোকে যোগ করে দিবা। কি করবা? যোগ করে দিবা। এই যে 45 থেকে এখান থেকে যোগ করবা, লাল কালি যোগ করে দিচ্ছি। এই যে এখান থেকে যোগ করবা ফ্রি হ্যান্ডে। হ্যাঁ, ফ্রি হ্যান্ডে যোগ করবো। তাহলে দেখো এই যে এই চিত্রটা আঁকাইলাম, এটা কি? এটা একটা অজীব রেখা। তাহলে তোমার অজীব রেখা আয়তলেখ বহুভুজ আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এগুলো বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, কারণ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা আজকে যা যা পড়াইলাম 10টা টপিক, এই 10টা টপিক ভালোভাবে বুঝতে পেরেছো। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।